আগের ক্লাসে ভাত গল্পের প্রথম অংশটা পড়েছিলাম, জেনেছিলাম মহাশ্বেতা দেবীর কথা এবং মহাশ্বেতা দেবীর জীবন জীবিকা, তার শ্রেণী সংগ্রাম, তার রাজনীতি, তার বাস্তব বোধ, তার লেখার যে গভীরতা, সেগুলো গল্পের যেখানে আমি আগের দিন ক্লাসটা শেষ করেছিলাম, আজকে তার পরবর্তী অংশ থেকে শুরু করছি। তোমরা বইটা একটু দেখো। আমরা জানছি কি আগের যে অংশটা, যে উৎসব মাতলার প্রবল বন্যায় তার সমস্ত কিছু বন্যার জলে, বন্যার গর্ভে মিশে গিয়েছে। তার মাথা গোঁজার ঠাঁই নেই, তার পরিবার পরিজন, স্ত্রী সন্তান সন্ততি কিছু নেই, সব হারিয়ে সে নিঃস্ব। উৎসব একজন প্রান্তিক সমাজের প্রতিভূ গল্পে, এবং সে আরও নিঃস্ব, রিক্ত হয়ে গিয়েছে এই বন্যায়। যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। যেটা আমরা জানি যে সে ভীষণ কোমল স্বভাবের, সে বাস্তব রূঢ় বাস্তবটাকে সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার স্ত্রী সন্তান পরিবার পরিজন প্রত্যেকেই ওই বন্যার গর্ভে বিলীন হয়ে গেছে। সে বারবার সেই জায়গাটায় ফিরে যাচ্ছে এবং ফিরে গিয়ে খোঁজার চেষ্টা করছে, তার স্ত্রীকে ডাকছে, বলছে যে রা কারো না কেন, মানে তুমি শব্দ করছো না কেন। তার মনে হচ্ছে হঠাৎ করে কোনো একটা ম্যাজিক্যাল ভিউয়ে সে তার স্ত্রী এবং পরিবার পরিজনকে ফিরে পাবে, কিন্তু সেটা হচ্ছে না। তো এটার জন্য যখন নাকি ত্রাণটা আসলো, তখন সে কোনোভাবেই ত্রাণটা পেল না। তার কারণ হচ্ছে সে তখন ওই যে তার সহায় সম্বলহীন যে অবস্থাটা, সেই অবস্থাটার যে সে শিকার, এটাই সে বুঝতে পারছে না। তো সেই জন্য কিছুতেই সে সেই ত্রাণের কাছ অব্দি পৌঁছাতে পারছে না। তো বলছে কি না, তার রান্না খিচুড়ি খাওয়া হয়নি। তারপর তার যখন সম্বিত ফিরল, তখন তখন আর খিচুড়ি নেই, তখন আর খিচুড়ি পাওয়া যাচ্ছে না। ড্রাইডোল, ড্রাইডোল কি না শুকনো খাবার, শুকনো খাবারকে ড্রাইডোল বলা হচ্ছে। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়, কিছুদিন এইভাবে চললো। তারপর গ্রামের লোকজন বলে মরেছে যারা, তাদের শ্রাদ্ধ করতে হবে, শ্রাদ্ধ করতে হবে। তো সেই শ্রাদ্ধ করার জন্য কাকে দরকার না, একজন পুরোহিত রয়েছে, তার নাম হচ্ছে মহানাম শতপথী, তাকে খবর দেওয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে সে অন্য গ্রামে, মানে প্রচুর লোক তো মারা গেছে, তো সেই জন্য সে বিভিন্ন জায়গায় শ্রাদ্ধ করে বেড়াচ্ছে। সে অন্য গ্রামে গেছে, সে 2টো গ্রাম সেরে তারপর ফিরবে, তাহলে এখন শ্রাদ্ধের কোনো অবস্থা নেই। তো গ্রামবাসীরা কি করছে, খেতে পাচ্ছে না, ভীষণ মানে খারাপ অবস্থা। গেড়ি গুগলি মাছ কাঁকড়া যা পাচ্ছে, কাঁচা আনাজ সব, সেগুলোই তারা খাচ্ছে কোনোভাবে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাবে বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? বলছে তুমি কলকাতা যাবে বলে বলছো কেন? সরকার টাকা দেবে, ঘর হবে, থাকবে। এই যে যেমন আমি তোমাদের বারবার বলছি না, এই মৃত্যুঞ্জয় মানে কে বাঁচায় কে বাঁচে এই গল্পটা এবং এই ভাত গল্পটা আমাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। তো এখন যেরকম পরিস্থিতি, এই আমফানের পর সরকার টাকা দিচ্ছে ঘর করার জন্য, ভীষণভাবে সাহায্য করছে। কিছু জায়গায় সাহায্য গিয়ে পৌঁছচ্ছে, কিছু জায়গায় পৌঁছচ্ছে না, কিছু জায়গায় যাদের সাহায্য দরকার নেই তারা মানে কুটিল জটিল বিপথে গিয়ে সেই সব সাহায্য নিয়ে নিচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন কিছুর শিকার হচ্ছে সাধারণ মানুষ। ভীষণভাবে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। তো এরকমই একটা অবস্থা। তো বলছে যে সরকার তো সাহায্য দেবে, তুমি কেনই বা কলকাতা যাবে বলে নাচছো, যেও না কলকাতা। তখন ও উৎসব খুব গভীরভাবে বলে, হ্যাঁ সে তা কথা বটে। তো সেটা একটা কথা নিশ্চয়ই, সেটা একটা ভাবার মতন বিষয়। ঝড় জলে কার কি হলো সেটা তারপরে দেখো প্যারাগ্রাফ চেঞ্জ। ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে, দেখতে বাসেনি, আসতে পারেনি। সে এত বড় বাড়িতে কাজ করে, তার ছুটি মেলেনি। সে আসতে, সে জানতে পারেনি যে তার মা তার বোন তাদের কি অবস্থা, তারা আদৌ বেঁচে আছে না তারা মারা গেছে, সেটা কিছুই তারা করতে পারেনি। তো তারই বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। আচ্ছা, বোন মানে তো নিজের বোন, ভাজ মানে কি দাদা বা ভাইয়ের স্ত্রীকে বলা হয় ভাজ।
তো তারা দুজন যাচ্ছিল কলকাতায় না ঠিকই কাজ করবে বলে, কারণ কারোরই তো কোনো হাতে কিছু নেই, খাবার নেই, কাজ নেই, বাড়ি নেই, দালান নেই, কিছু নেই। তো সেই জন্য কিছু না কিছুভাবে অন্যের সংস্থান করাটা ভীষণভাবে প্রয়োজনীয়। তো সেই জন্য তারা যাচ্ছিল। তো তাদের সঙ্গে উৎসব ঠিক করলো যে সেও কলকাতায় যাবে। তো বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। উৎসব আগেও গিয়েছিল একবার। তো বাইরে থেকে দেখেছিল বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। এই গল্প গ্রামে সবাই শুনেছে। এই লাইনটা অনেক সময় আসে যে এই গল্পটা কি না, ওই বাসিনীর যে মনিবের বাড়ি, তার বাড়িতে প্রচুর ভাতের আয়োজন আছে, মানে যত খুশি খাও, কোনো অসুবিধে নেই। তো এই কথাটা বাসিনীর গ্রামের বহু লোকই জানে বাসিনী মারফত। তো উৎসবের মনে হয় যে না, আমি কলকাতা যাই, গিয়ে খেয়ে মেখে আসি, মানে কোনোভাবে আমি এই যে এক তো সে এরকম একটা রূঢ় কঠিন পরিস্থিতি, তার পরিবার পরিজন কিছু নেই, তার মাথা গোঁজার ছাদ নেই, তার খাবার নেই, দাবার নেই, সব মিলিয়ে সে একটা পরিস্থিতির একটা চরম শিকার। তার সঙ্গে সে এই ত্রাণ পাচ্ছে না, খেতে পাচ্ছে না, শুকনো চাল চিবিয়ে কতদিন চলে। তো সেজন্য সে ভাবলো না, ওইখানেই যাই, খেয়ে মেখে আসি। দেখো, গ্রামের এই সমস্ত যে মানুষগুলো, এই মানুষগুলো কিন্তু প্রায়শই ভাবে যে শহরে বুঝি অনেক আছে, তো সেই অনেক আছের মাঝে গিয়ে আমরাও একটু কিছু পেতে পারি কি। এটা আমরা বিভিন্ন গল্পে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখেছি। কিন্তু শহরের কিছু মানুষের যদিও বা অনেক থাকে, তাদের দেওয়ার হয়তো মন নেই। সেই কদর্য মনটার কথা কিন্তু এই গ্রামের সরল সাধারণ মানুষগুলো জানে না, এবং সেই জন্যেই তাদের মনে হয় বারবার যে না, যাই শহরে, যাই ওখান থেকে খেয়ে আসি। কিন্তু মহাশ্বেতা দেবী আমাদের তারপরে দেখাচ্ছেন যে যেখানে এসেছে তারা কেমন। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল, মাথার ভেতরটা ঝিমঝিম করছিল, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। সে খুব ভাবে সে, না না, এইবার গুছিয়ে ভাবতে হবে। মানে কি, সে মানে এই এমন একটা পরিস্থিতি যে সে ভাবতে পারছে না। মানে এমন, দেখবে আমরা যখন ভীষণ বিপদের মধ্যে পড়ি, তখন আমাদের মানে স্নায়বিক একটা বৈকল্য ঘটে, আমাদের ভাবার ক্ষমতাটা হারিয়ে যায়। তো সেরকম একটা ঘটনা ঘটছে এখানে। তো ভাবতে গেলেই তার প্রথমে কি মনে হচ্ছে, প্রথমে মনে হচ্ছে যে ধানে ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। আমরা জানি কিন্তু যে উৎসব হচ্ছে ভাগ চাষি, এটা আমরা জানি। তো তাহলে তার নিজের নয়, তাহলে কেন তার মানে ধানের রংটা আসার আগে, মানে ধান পাকার আগেই ধানের রং ফিকে হয়ে যাচ্ছে, তার মানে সেটা একটা ভীষণ দুর্যোগের একটা চিহ্ন। তো সেইটা তার মনে হতে থাকে। সতীশ মিস্ত্রির হরকুল পাটনাই মোটা, এই সতীশ মিস্ত্রির মানে এতে ভাগ চাষির কাজ করতে হচ্ছে উৎসব। তো সে কি করছে না, ধান হরকুল পাটনাই এবং মোটা, এই তিন ধানে মড়ক লাগে। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না? লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? আমরা খাবো কি? মানে সে যে শুধুই সতীশের জন্য কাঁদছে তেমনটা হয়তো নয়ও। সে নিজের কথাও ভাবছে যে সে এই যে রোজগারটা, এই রোজগারের ওপরেই তার সারাটা জীবন চলে, মানে সারাটা বছর সম্বৎসরের অন্ন সে এই জায়গা থেকেই পাচ্ছে। তো এই জায়গায় যদি তার খাবার অন্নটা চলে যায়, তাহলে সে কিভাবে পাবে? এবং তার সঙ্গে কিন্তু সে সতীশ মিস্ত্রির কথাও ভাবছে, তার সঙ্গে সে ধান্য লক্ষ্মীর কথাও ভাবছে। তার মানে তার মধ্যে যে একটা ভীষণ সংবেদনশীল, একটা কোমল স্বভাবের হৃদয় রয়েছে, সেইটাকে আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমি আগেও বলেছিলাম যে আমরা এই চরিত্রগুলোকে সামনে থেকে দেখতে পাচ্ছি না, আমরা যা কিছু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের লেখিকা বা সাহিত্যিকের গল্পের আঙ্গিকে। তাহলে তার বলা কথা, তার করা কাজ, তার যে আঙ্গিক, এবং তার মধ্যে দিয়ে যে সমস্ত চরিত্র বৈশিষ্ট্যগুলো প্রস্ফুটিত হচ্ছে, সেইগুলো আমরা যখন চরিত্র বিচার করব সেগুলো দেখতে পাবো। তো উৎসবের এক একটা কাজের মধ্য দিয়ে আমরা উৎসবের চরিত্রকে সেইভাবে দেখতে পাচ্ছি।
তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপর একটা বিপদের কথা সে ভাবছে, মানে সে যখন গুছিয়ে ভাবতে বসছে তখন প্রথম বিপদ কি ভাবছে, না 3 ধানে মড়ক লাগে। তারপর কি ভাবছে, না ধান খেতে আগুন লাগার কথাটা ভাবছে। তারপরই মনে পড়ে যায় যে রাতে ঝড় হয় সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। তার মানে কি, এই মানুষগুলো, এই যে প্রান্তিক সমাজের মানুষগুলো, এরা বেশিরভাগ সময়ই আধপেটা খেয়ে থাকে, বেশিরভাগ সময়ই এরা খেতে পায় না। এবং সেই জন্য যেদিন তারা পেট ভরে খেতে পায় সেই দিনটা তাদের কাছে একটা ভীষণ মানে ভালো দিন, ভীষণ একটা পরম সুদিন, উৎসবের দিন। সেই দিনটাই তাদের কাছে উৎসবের দিন। তো এত হিংচে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে দেখো খাবারটা, কিন্তু সে কি পরম মমতায় পরম সুস্বাদুভাবে সেই খাবারটা পেট ভরে খেয়েছিল। কেন না সেই দিন সে একমাত্র পেট ভরে খেতে পেয়েছিল। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। যেটা আমি আগেই বলেছি যে উৎসব শুধু একটা মানুষের নাম নয়, উৎসব একটা শ্রেণীর নাম। সেই শ্রেণীটা হচ্ছে নিম্নবর্গীয় যে সমাজ, সেই শ্রেণীর প্রতিবিম্ব হচ্ছে উৎসব। এবং এই উৎসব এই সমাজের প্রতিনিধিত্ব করছে। দেখো সেই জন্যই মহাশ্বেতা দেবীও এখানে বলছেন যে সেদিন গ্রামের সকল উৎসবরা, মানে যত উৎসব আছে তারা সবাই পেট ভরে খেয়েছিল। খেতে খেতে চন্ননীর মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, লৌকনে যারা বেড়েছে বুঝিবা বোট মারা পড়ে। এই কথাটাও বেশ মনে পড়ে, যে বলছে মানে মানে প্রকৃতির ভাবগতিক ভালো নয়, যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটতে পারে। তো মা বসুমতী যেমন হ্যাঁ, তারপরেই মনে পড়ে যায়, মানে যে ভাবার চেষ্টা করছে একে একে ভাবনা, তারপরের ভাবনাটাই কি না, মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে, যেটা বলছে যে ধনুষ টঙ্কারের মতন সেটা কাঁপছে, ও ঠেলে ধরে আছে যাতে না সেটা উড়ে চলে যায়। আর মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায়নি, উগড়ে ফেলে দেবে। মা বসুমতী ধরিত্রী মাতা, সে সেই খুঁটিটা রাখতে চায় না, উপড়ে ফেলে দেবে। ভগবানকে বারবার সে আকুল নয়নে ডাকছে, কিন্তু কোথায় গেল সব, কোথায় কোথায় হারিয়ে গেল সমস্ত কিছু। উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া, সেই যে সেই কৌটোটা, যে উৎসব নাইয়া এবং তার পিতা হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটিই বা কোথায় গেল, সেটাকে তো সে আগলে রেখে দিয়েছে। সেটা তো শুধু তার সেই অ্যাপ্লিকেশন নয়, সেটা যেন তার পিতারও একটা শেষ ইচ্ছা, এটাও বলা যেতে পারে। যদি থাকতো সেই কৌটোটা, তাহলে সেটা নিয়ে ভিক্ষে বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায় উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটোর কথাটা মনে পড়ে, যে সতীশবাবুর ছেলে যার আন্ডারে সে কাজ করতো, সে যেটা খায় সেই ফুড খাবারের যে কন্টেনার, সেই কন্টেনারটা সে নিয়ে এসেছিল। এবং সেটা দিয়ে বলছে যে সেই রকম একটা কন্টেনার যদি আমার কাছে থাকতো, তাহলে সেই চমৎকার কৌটোটা ছিল। সেই কৌটোটার কথা কিন্তু তার মনে পড়ছে। কি হলো, হাত চালো বাচ্চা। আবার ফ্ল্যাশব্যাকে আমরা গল্পের আগের ঘটনাটা জানলাম, এবার ফিরে যাচ্ছি আবার বাসিনীর ওখানে। ওদিকে শুষছে কর্তা, হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো। বড় পিসিমা খনখনিয়ে ওঠে। সে তো মানে মহিমাময় কর্ত্রী, সে তার সমস্ত দিকে নজর, কে কোথায় ফাঁকি দিচ্ছে, কে কোথায় কি চুরি করে নিয়ে চলে গেল, কার কোথায় কি হলো না হলো, সমস্ত কিছু তার নখদর্পণে। তো তুমি বলছে, তুমি তখন বলছে বড় খিদে পেয়েছে, খিদে লেগেছে গো মা। এই শোনো কথা, ভাত নামালেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে হোম যদি হয় হবার পর তুমি খেতে পাবে, তার আগে তুমি খেতে পারবে না। তুমি সর্বস্ব রান্না করে রাখো, কিন্তু হোম হওয়ার পর তুমি খেতে পারবে। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাঠারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝট করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে। দেরি করো না মোটে, পিশাচের বাড়ি কেমন তা জানুনি দেখা। গরিবের গতর এরা সস্তা দেখে। সবাই গরিবের গতর সস্তা দেখে, যে যতটা পারে শুষে নেয়। এবং সেই জন্যই এই সর্বহারা শ্রেণী যাদের ওপর, দেখো তোমাদের এতগুলো গল্প কবিতা আমি যে পরপর পড়ালাম, সব জায়গায় কিন্তু এই সর্বহারা শ্রেণীর কথা আছে। এবং এদের কাঁধের ওপরেই ভর করে চলছে গোটার জগৎ সংসার। কিন্তু এদেরকেই আমরা বারে বারে পায়ের তলায় পিষে মেরে ফেলি, যেটা কিন্তু
মানে কোনোভাবেই এই সমাজ কিন্তু শোধরাবার নয়। যতই সাহিত্যিকরা কলম হাতে নিয়ে, যতই লোক প্রতিবাদে প্রতিরোধে সোচ্চার হয়ে উঠুক, তবুও যে সমাজ যে অবস্থায়, যে তরুণ যে অবস্থার মধ্যে রয়েছে সেই অবস্থাতেই রয়েছে। কে মরতেছে? হ্যাঁ বাসিনী, টেকেলে বুড়ো, মানে 3 কাল পেরিয়ে তার মানে মানে তার যাওয়ার সময় হয়ে গেছে, যেটা আমরা জানি যে তার বয়স 80 ঊর্ধ্ব। বাড়ির কর্তা মরবে নে, ওই যে হোমের জোগান হচ্ছে, ওই মুটকি ওনার খাস ঝি, কর্তা মোলে পরে ওকে 7 নাতি না মেরেছি, তা আমি বাসিনী নই, টেকেলে বুড়ো বুড়ো মরছে তার জন্যই হোম। মানে ওর মানে বিষোদ্গার করছে বাসিনী তার মতো করে। তো মোটবার ছাতু কটা নিয়ে উৎসব বেরিয়ে যাচ্ছে এবং সে গিয়ে ছাতুটা খেয়ে আসছে। সে মনের মধ্যে সেই ভাতের স্বপ্ন দেখছে, বলছে যে সব নাকি বাদার দৌলতে, সেই বাদাটা সে দেখতে চায়, যে সেখানে কত চাল আছে, সেখানে কত ধান তৈরি হয়, যে এত চাল এই বাড়িতে এত রকমভাবে রান্না হচ্ছে, 5 ধানে 5 রকম চাল প্রতিদিন রান্না হচ্ছে, সেটা কি? যাই হোক, তো ছাতু পেটে পড়ে কিছুই হয় না, বলছে কি সাগরে শিশির পড়ে, মানে একটা বিশাল বড় খিদের সাগর, সেখানে এক বিন্দু শিশির পড়লে যে অবস্থা দাঁড়ায়, তো সেই রকম হচ্ছে অনুভূতি হয় হচ্ছে উৎসবের। তো যাই হোক, সে আবার ফিরে আসে। কোথা গেছিলে? একটু বাইরে গেলাম মা। দেখো সেটাও নজরে আছে। তো যাই হোক, তাড়াতাড়ি সে কাট কাটছে তাড়াতাড়ি হোম হওয়ার জন্য। তার মধ্যে মেজে বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছো বাসিনী? সব রান্না তুলতে হবে। বাসিনী বলছে মুছছে, মানে রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাগুলো আস্তে আস্তে তুলে দেবে। তো বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো, মানে যেখানে মাছ রান্না হচ্ছিল সেই ঘরে সব হলো। ভাবো তাদের বিলাস বেসনটা একবার ভাবো, তাদের রান্নার যখন ধান বিভিন্ন রান্না হচ্ছে, সেরকম রান্নার ঘরও আলাদা আলাদা আছে। কোনো একটা পার্টিকুলার ঘরে সেখানে মাছ রান্না হচ্ছে, মানে শুধুমাত্রই মাছ রান্না হচ্ছে সেই ঘরে। এসব কথা শুনে উৎসব বুকে বল পায় যে না, ভাত রান্না হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, হোমযজ্ঞ শেষ হয়ে গেলেই সে খেতে পাবে। বলছে আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গাঁগিয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়াত দিয়ে এসো, অপঘাতে গেছে এরা। তাও মানে সেটাই, মহানাম শতপথীকে তো তুমি পাওনি, তো তোমার স্ত্রী তোমার সন্তান সন্ততিদের শ্রাদ্ধটা কালীঘাটে দিয়ে 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 এসো, কিন্তু তাকে আগে ভাত খেতে হবে, ভাত খেয়ে আগে তাকে প্রাণ ফিরে পেতে হবে, তার আগে শক্তি অর্জন করতে হবে। তো কি বলছে, আমি সব জায়গাগুলো ডিটেল এত পড়ছি না, যদি তোমাদের মনে হয় যে এই জায়গাটা বুঝতে, এই লাইনটা বুঝতে, আমি মোটামুটিভাবে ইম্পর্টেন্ট লাইনগুলোর ওপর দিয়ে যাচ্ছি, কারণ গল্পটা অনেকটা বড়। তো যদি তোমাদের কোথাও মনে হয় যে এই লাইনটা বুঝতে অসুবিধে হয়েছে, তাহলে সেটা অবশ্যই আমাকে জানিও। তো তারপরে সে আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছে সতীশবাবুর কাছে। তুমি কি বুঝবে সতীশবাবু, নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, পাকা ঘর কি ঝড় জলে পড়ে? পড়ে না। তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো, চোরে ডাকাতেও নেবে না, দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়, তাহলে তুমি আর কি বুঝবে? তুমি ভাত খেতে দিলে না উৎসবকে, তোকে একলা দিলে চলবে? মানে সতীশবাবু বলেছিল, সতীশবাবুকে যখন ও বলতে গিয়েছিল যে আমাকে একটু খেতে দাও না, তখন বলেছিল তোকে একটা দিলে ধর চলবে, কতজন খেতে পাচ্ছে না, তারা কি আমাকে ছেড়ে দেবে বল? তো তোকে একা তো দেওয়া যায় না। তো যাই হোক, এই হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি? মানে উৎসবকে ভগবান মেরেছে, তো সেখান থেকে কি সতীশ মিস্ত্রি তাকে বাঁচাতে পারে? পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে গেছে, ভাত খেলে সে মানুষ হবে, এই ব্যাপারটা, এই যে ভাত নেই বলে সে প্রেত হয়ে গেছে, মানে কি সে একটা মানে মৃত্যুর ঊর্ধ্বে গিয়ে একটা সত্তা হয়ে গেছে, যেন তার মনে হচ্ছে যে সে আর মানুষ নেই। যখন যদি সে ভাত খায় সে, তাহলে সে প্রেত থেকে মানুষ হবে। দেখো সবচেয়ে আদিম প্রবৃত্তির মধ্যে হচ্ছে খিদে। আমরা এমন অনেক ভিডিও, এমন অনেক কিছু আমরা দেখি যে যেখানে মানুষ খেতে পাচ্ছে না, কিছু করতে পারছে না, সেখানে কাঁচা জিনিস খাচ্ছে, সেখানে কোনো কিছু মেরে খেয়ে নিচ্ছে, বন জঙ্গল চিবিয়ে খাচ্ছে, আরও অনেক কিছু এই ধরনের ভিডিও আমরা অনেক সময়ই দেখতে পাই। তো সেই আদিম প্রবৃত্তির মধ্যে একটা হচ্ছে খিদে। তো সেই খিদে কন্ট্রোল করতে পারছে না বলে তার মনে হচ্ছে সে নিজে প্রেত হয়ে গেছে, যতক্ষণ সে খাবার খাবে তবেই সে প্রেত থেকে মানুষ হবে। তো 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের উদ্দেশ্যে, সে কিন্তু ভাতের ওই আশাটা যদি তার না থাকতো তাহলে কিন্তু সে কাটতে পারতো না। সেজন্য তারপরে বলছেন লেখিকা, দেখো, নইলে তার দেহে ক্ষমতা ছিল না। তো 5 ভাগে ভাগ করে উঠোনে তুলে রেখে আসে।
উঠোনে কাঠের কুচো টুকরো সমস্ত কিছু সাফ করে দেয়, উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধু বাইরে যেয়ে বসবো, মানে আমি কি বাইরে গিয়ে বসবো, কারণ ও তো ভাত খাওয়ার জন্য কেটেছে, তাহলে ভাতটা সে কখন খাবে, তো সেজন্য বলছে আমি কি তাহলে বাইরে গিয়ে বসবো। বুঝছেন? হ্যাঁ ঠিক আছে। বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং রিং ঠং ঠং ইত্যাদি ইত্যাদি করে হোমযজ্ঞ শুরু করে দিয়েছে। তো রোগকে আর কি, রোগ থেকে ওই বয়স্ক বৃদ্ধর গা থেকে রোগকে সরানোর জন্য সে শুরু করে দিয়েছে। তো বড় পিসিমা তার কথার খুব একটা গুরুত্ব দেয় না। তো কালো বিড়ালের লোমের কথা বলে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত হোমযজ্ঞ শুরু হয়ে যাচ্ছে। বড় মেজ ছোট ছেলেকে ঘুম ভাঙা বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায় বাসনি উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা, না মন্তর বললে বটে, যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল নিলে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হাঁচড় পাঁচড় করে বেরিয়ে গেল। বাসিনী সেও কুসংস্কারগ্রস্ত, সে বলছে যে এমনভাবে মন্ত্র পড়লো যে যেন মনে হচ্ছে যে কর্তার গা থেকে ওই ব্যাধিটা বেরিয়ে চলে গেল। তো তুমি বাইরে গিয়ে বসো, হোমযজ্ঞ শেষ হোক, তারপর তোমাকে আমি ডাকছি। তো বাইরে গিয়ে বসলো কোথায়? উৎসব না শিব মন্দিরের চাতালে বসলো। বললো বাবা কি বিশাল চাতাল, মানে সব কিছু বাদার দৌলতে। বলছে সে বাদাটা কোথায়, সেই বাদাটার কথা কিন্তু আমাকে একদিন জানতে হবে। এবং সেখানে কতগুলো ছেলে তাস খেলছে, এই সেই, তারা বিভিন্ন খাস গল্প করছে, বলছে বুড়োকে বাঁচিয়ে তোলার জন্য হোমযজ্ঞ হচ্ছে, বলছে ফালতু কিচ্ছু হবে না ইত্যাদি ইত্যাদি, বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না, বিভিন্ন কিছু সে শুনছে। কিন্তু উৎসব বলছে, উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পরে বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না, কি কাণ্ড, তাও কি হয়? মাতলা নদীতে যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে তো উৎসবের বউ চন্ননী ছোট খোকা অনেক দিন বাঁচত। যদি সেদিনকে ওই বন্যাটা না হতো, উৎসবের কোলে চোখের কোলে জল গড়ায়, জল চোখ দিয়ে বলে, মানে ভীষণ কষ্ট হয়, যেন আস্তে আস্তে সেই প্রেত থেকে সে মানুষের মধ্যে ফিরছে ভাতের উতাসে। বলছে যে সত্যি তার কষ্ট হয়, তার স্ত্রীর জন্য, তার সন্তান সন্ততির জন্য। তার মনে হয় যে যদি সেই দিন সেই অঘটনটা না ঘটতো তাহলে ওরা কতদিন বাঁচত। তারপরেই তার মনে হয় সে ভাত খাবে আজ। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি। বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো। কি হে কাঞ্জো কেন? আমারই শুধোচ্ছেন বাবু? হ্যাঁ আবার থেকে আসতেছি বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে গেছে। ঘরের মানুষ তাস পিটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই ঘুম এসো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ। সে ভীষণ ক্লান্ত, সে খিদের হুতাশ, তার এত দুঃখ কষ্ট সব মিলিয়ে সে ঘুমিয়ে পড়ে এবং তারপর সে ঘুমোতেই থাকে। অবশেষে কার পায়ের ধাক্কায় তার ঘুম ভাঙে। ইস, এই যে সাঁঝ বেলা গো, তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওঠো, কে তুমি? বাবু আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটা গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথার জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা, যজ্ঞী হলো আর তুমিও মরলে। এই মানে মহিলাদের এই কান্না, এই বিলাপ, মানে কথা বলতে বলতে কান্না, তাকে বলা হচ্ছে বিলাপ। তো তার কথা সেটাতে আর কি উৎসব বুঝতে পারছে যে বড় কর্তা, যার জন্য বুড়ো কর্তা, যার জন্য হোমযজ্ঞী হচ্ছিল, তিনি মারা গেছেন। তো তার বড় পিসিমা আর কি বলছে যে ৯৮ বছর তো তোমার বেঁচে থাকার কথা ছিল, কিন্তু তুমি তো থাকলে না, তুমি চলে গেলে। ভীষণভাবে কান্নাকাটি চলছে, কীর্তন, মানে মারা যাবার পর যা কিছু ঘটনা, কোথায় কিভাবে দাহ হবে, কি গাড়ি আসবে, কোথায় কীর্তন, কিভাবে কি হবে, খই চড়াবে কিভাবে, এই বিভিন্ন কিছু কাজে সমস্ত লোকজন ব্যস্ত। এই সমস্ত কোথায় কে কাকে ফোন করবে, কিভাবে সেই সমস্ত মানে সেই কাজগুলো কমপ্লিট হবে, সেগুলো সে তারা ভাবছে। এবং তার সঙ্গে দেখছে যে কারোর আর খাবার দাবার এই সমস্ত ব্যাপারে কোনো কিছু নেই। তো ও তো খাবারের হুতাশেই ছিল, তো ও ভাবছে যে কি হলো, তাহলে কি করা যাবে। এবং তার মধ্যে শুনতে পাচ্ছে হঠাৎ যে যেহেতু মানে রান্না হওয়ার পর বাড়ির যে বুড়ো কর্তা তিনি মারা গেছেন, সেই জন্য খাবার দাবারগুলো আর খাওয়া যাবে না, সমস্ত খাবার ফেলে দিতে হবে, এই ব্যাপারটা দেখছে।
তো তার আগে আগের একটা প্যারাগ্রাফে একটুখানি ইম্পর্টেন্ট জায়গাটা বলে দিই, যে অনেকেই বসে কাঁদছে হোমযজ্ঞ করেও বুড়োকর্তার প্রাণ থাকলো না, যে বেআই আর কি, যে তাদের বাড়ির যে পুত্রবধূর বাবা নিয়ে এসেছিল তার নামে তো যা তা বলা হচ্ছে, কিন্তু তাতে তান্ত্রিককে কুণ্ঠিত দেখা যাচ্ছে না। কারণ তিনি কি বলছেন না, হোম ছেড়ে ছেলেরা উঠে গিয়েছিল। তো হোম ছেড়ে ছেলেরা উঠে গিয়েছে মানে হোমযজ্ঞিতে ভীষণভাবে বাধা পড়েছে, তার মানে সেটাই একটা অমঙ্গল, এবং সেই জন্যই হোমযজ্ঞিতে কোনো খুঁত ছিল না, যাতে আর কি সে তার হোমযজ্ঞ করার জন্য যে অর্থটা, সেই অর্থটা সে পেতে পারে, সেটা সে ঠিক করে রেখেছে। তো সবের ঊর্ধ্বে গিয়েই ব্যবসা, মানুষের আবেগ নিয়েও ব্যবসা চলে, মানুষের সংস্কার নিয়েও ব্যবসা চলে, সমস্ত কিছু নিয়ে ব্যবসা। তো যাই হোক, এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে, একথার আলোচনায় খুব সরগরম হয়ে যায় বাড়ি। কিন্তু উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাগ ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা, এই যে ধরি। কিন্তু উৎসব, সে তো খেতে চায়, তার কথাটা একবার ভাবো। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানি সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকচিটা নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। কেন না, কুকুর বেড়ালে খাবে, ছিটাবে, এই করবে সেই করবে, তো সেজন্য আমি বাইরে দূরে ফেলে দিয়ে আসি। তো বেরিয়ে সে হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে, এখন পথে ঢেলে দেবে, কাকে কুকুরে খাবে তাও কি হয়? দাদা, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অচুষ বাড়ির ভাত খেও নিকো দাদা। খেতে নি? তুমিও যে বামুন হয়েছ। ও দাদা, বাগ্যতা করি, তোমাকে অনুরোধ করি দাদা, অসুধ, কারণ বাসনের মধ্যেও একটা এই কুসংস্কার বোধ রয়েছে। সে বলছে, না না, এই নিয়মের বাইরে তুমি যেও না, তোমার মহা অকল্যাণ হবে, তুমি খেও না দাদা, তোমাকে আমি অনুরোধ করছি। বলছে, তুইও কি ব্রাহ্মণ হয়েছিস নাকি? ছাড়। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতন হিংস্র, ওই জলে জঙ্গলে যে কুমিরগুলো থাকে তাদের মতন হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। বাসিনী আর বাধা দিতে পারে না। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে ও খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। সে প্রেত থেকে মানুষ হয়। ভাবো, একটা মানুষ, তার সব চলে গেছে, সে দীর্ঘদিন খেতে পায়নি, সে যখন ওই ভাতের স্পর্শ পাচ্ছে, তার কি আনন্দ, তার কি স্বর্গানুভূতি, সেটা ভাবো একবার। এবং তারপরেই তার সেই কোমল অনুভূতিটা আবার ফিরে আসছে, যেটা তার ছিল। সে শুধু নিজে খাচ্ছে না, সে খাবল খাবল অনেকটা করে ভাত তুলে সে চন্ননীর মাকে খাওয়াচ্ছে, চন্ননীকে খাওয়াচ্ছে, বড় খোকাকে খাওয়াচ্ছে, ছোট খোকাকে খাওয়াচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে। বলছে কি না, ভাত, শুধু বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আরেকটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি। চন্ননী রে, তুইও খা। চন্ননীর মা, খাও। ছোট খোকা, খা। আমার মধ্যে বসে তোরাও খা। আহ, এবার জল খাই। জল। তারপর আরো ভাত। ভোরে টেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। সে ভাবছে যে ভাত খেয়েছি অনেক, এরপর আমি গ্রামে ফিরে যাব। কিন্তু সেই গ্রামে ফেরা তার আর হলো না। ভাত পেটে পড়েছে, এখন ঝানছি যে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। এইটা ভেবে সে অনেক দিন পর এত খাবার মধ্যে তার যে মানে ক্লান্তি শ্রান্তি সব অপনীত হয়ে গিয়ে সে ঘুমিয়ে পড়ল ওই পেতলের ডেকচির কানায় মাথা রেখে। তারপর দেখো, গল্পে খানিকটা পজ আছে, খানিকটা ফাঁকা জায়গা। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবে। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। দেখো, গল্পের শুরুতেই সে বলেছিল যে শুধু সে খাবে না, তার মতন এই উৎসব যতজন আছে সে সবাইকে খাওয়াবে। এবং সে তার মৃত পরিজন যারা, তাদেরকেও সে খাইয়েছে। সেই বাদাটা উৎসবেরই বড় প্রয়োজন ছিল। এই বড় বাড়ির লোকেদের বাদাটার প্রয়োজন নেই। সেজন্য
মানে লেখিকা বলছেন যে অচল হয়ে ওই বড় বাড়িতেই বাধাটা রয়ে যায়, কারণ বাধাটার সেখানে কোনো দরকার নেই, বাধাটার এখানে দরকার। আর সেই বাধাটার খোঁজ আর পাওয়া হলো না উৎসবের, কোনো উৎসবেরই সেই বাধার খোঁজ পাওয়া হয় না। আর এখানেই আমাদের মহাশ্বেতা দেবীর গল্পের সমাপ্তি। যে ছোট গল্পের বৈশিষ্ট্যটা, যেটা আমি আগের যে কে বাঁচায় কে বাঁচে গল্পটা বোঝাতে গিয়ে তোমাদের ছোট গল্পের বৈশিষ্ট্য বলেছিলাম, এখানে আর সেটার পুনরাবৃত্তি আমি করছি না। তো সেই অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। এরপরে কি? সত্যিই কি তার পেতলের ডেকচি চুরি করার অপরাধে তাকে থানায় নিয়ে যাওয়ার কথা ছিল? সত্যিই কি তার সঙ্গে সমাজ বলো, তার সঙ্গে আমাদের প্রশাসন বলো, তার সঙ্গে এই বড় বাড়ির লোকগুলো বলো, তার সঙ্গে কি সুবিচার করেছে? এইভাবেই এই প্রান্তিক এই নিম্নবর্গীয় মানুষগুলো এইভাবেই একটু একটু করে তিলে তিলে মরে গিয়ে বাঁচিয়ে দিয়ে যায় আমাদের উচ্চবর্গীয় সমাজ ব্যবস্থাকে। এই শ্রমিক শ্রেণীর কাঁধে এইভাবেই ভর করে গোটা সমাজ চলছে, গোটা সমাজ উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু সেই উন্নয়নের আলো গিয়ে পৌঁছচ্ছে না এই সমস্ত মানুষগুলোর মনের মধ্যে, এবং তারা যে তিমিরে সেই তিমিরেই রয়ে যাচ্ছে। এইভাবেই আরও কত শত উৎসব হারিয়ে যাচ্ছে, এবং সেই জন্য উৎসব নাইয়া এই যে নামটা, উৎসবটা তো ব্যবহার হয়নি, তার কারণ হচ্ছে সেখানকার মানুষ যে প্রাদেশিক ভাষায় ব্যবহার করে সেই প্রাদেশিক ভাষায় তারা উৎসব উচ্চারণ করতে পারে না, জিহ্বার ত্রুটির জন্য তারা উৎসব করে নিয়েছে। কিন্তু তার এই জীবনে তার কোনো উৎসব নেই, সে তার নাম উৎসব হলেও সে উৎসবহীন নামগোত্রহীন একটা ওই প্রান্তিক সাধারণ মানুষেই পর্যবেসিত হয়েছে। এবং এই গল্পের মধ্যে দিয়ে আমরা একদিকে যেমন এই বিশাল ধনী শ্রেণীর বিলাস ব্যসন দেখেছি, তাদের ভীষণভাবে হীন দৃষ্টি দেখেছি, তাদের এইটুকু মমতা, দয়ালু হৃদয়, মহানুভবতা সেগুলো তাদের মধ্যে নেই, সেটা দেখেছি। তার সঙ্গে আমরা দেখেছি যে কিভাবে বন্যায় সমস্ত কিছু ভেসে যাওয়ার পর সাধারণ মানুষগুলো আরও অতি সাধারণ হয়ে জীর্ণ হয়ে কিভাবে একটু ভাবের আশায় তারা সেখান থেকে চলে আসে শহরে, কিন্তু শহরেও তারা কিছু পায় না, শহরেও তারা শবে পরিণত হয়, সেটা আমরা দেখেছি। এবং আমরা আরও দেখেছি যেটা, যে এই সব মানুষগুলো, এই সব খেটে খাওয়া আপামর জনসাধারণগুলোর মধ্যেই সেই কোমল স্বভাব, সেই সহানুভূতি, সেই মানবিকতা। দেখো, যখন তার পেটে ভীষণভাবে খিদে, তখনও কিন্তু সে কাটতে গিয়ে সেই উঠোনটা ঝাড় দিচ্ছে, সেটা কেউ কিন্তু বলেনি, তাকে গুছিয়ে সুন্দরভাবে রাখতে কিন্তু কেউ বলেনি, কিন্তু তবুও সে সেই কাজগুলো একের পর এক করছে, গুছিয়ে রাখছে। তার এত খিদে, তাও সে বলছে না যে আমার তো কাটার পর ভাত খাওয়ার কথা ছিল, আমাকে খেতে দিন, সে তারপরেও গিয়ে অপেক্ষা করছে। এই সব সমস্ত মানুষগুলোর মধ্যেই কিন্তু আমরা এই সমস্ত মানবিক যে গুণগুলো, সেই গুণের উন্মেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে ভাত গল্পে উৎসব একজন প্রান্তিক একটা নিম্নবর্গীয় সমাজের একজন প্রতিভু এইভাবে আমাদের সকলের মনকে, আমাদের সকলের মানবিকতা, আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটাকে সে আকর্ষিত করেছে। যদিও আমরা যদি সত্যিই প্রত্যেকে একজন করে উৎসবকে বাঁচাতে পারি, তাহলে হয়তো আমার সমাজে এরকম অবস্থা হয় না। তো এই গল্পের মধ্য দিয়ে সেই আবেগকে, সেই বোধকেই হয়তো সাহিত্যিক মহাশ্বেতা দেবী আবারও নতুন করে উজ্জীবিত করতে চেয়েছে। এখানে গল্প শেষ। তোমরা গল্পটা আবার ভালো করে আলোচনাটায় গো থ্রু করবে, আমার আলোচনাটা শুনবে। আমরা ডাউট ক্লিয়ারেন্সের ক্লাসে আমরা সেটা নিয়ে যে জায়গাগুলো সমস্যা হচ্ছে বা এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, সেগুলো নিয়ে একটু আলোচনা করে আমরা যদি দেখি যে হ্যাঁ মোটামুটিভাবে হয়ে গেছে, তাহলে আমরা পরের ক্লাসে পরবর্তী যে গল্পটা আছে তোমাদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষ গল্পটায় যাব। ঠিক আছে, আজকের মতন আসি। শুভরাত্রি।